মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রতিধ্বনি শোনা যাচ্ছে হাজার মাইল দূরে বাংলাদেশে। ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইন, সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে হাহাকার। কিন্তু আসলেই কি তেলের সংকটে ভুগছে বাংলাদেশ, নাকি ক্রেতারা ভুগছেন কোনো প্যানিক সাইকোলজিতে? নিউজ অ্যান্ড নয়েজে এইসব নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক অরুণ কর্মকার, যিনি প্রায় দীর্ঘ 3 দশক ধরে জ্বালানি বিষয়ক সাংবাদিকতায় যুক্ত। অরুণ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যেটা প্রথমে বলছিলাম যে সোশ্যাল মিডিয়া পাম্পে ভিড়, সবখানে এক ধরনের আতঙ্ক। আসলে কি বাংলাদেশে জ্বালানি তেলের কোনো সংকট এই মুহূর্তে আছে, নাকি এটা ওই যেটা বলছিলাম প্যানিক সাইকোলজির জন্য এই অবস্থা? এখন অনেকটাই প্যানিক বাইং, কেমন সেই অর্থে সংকট আমাদের এখানে শুরু হয় নাই বা নাইও। কারণ আমাদের যেটুক তেল আছে, হ্যাঁ, সেটাতে আমাদের মার্চ মাসের জন্য কোনো তেমন চিন্তা নেই। বলছেন মানে মার্চ মাস পর্যন্ত বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট পরিমাণ জ্বালানি আছে। তারপরও গভর্নমেন্ট এরকম একটা রেশনিংয়ে কেন গেল এ তো বলা যায় না যুদ্ধ কতদিন চলবে। সেই জন্য এটা একটা প্রিকশন, একটা মেজার্স নেওয়া, কেমন। তো সেই জন্য আরও প্যানিকটা বেশি হয়ে গেছে যে সরকার যেহেতু কমাইয়ে দিচ্ছে, রেশনিং করতেছে, তার মানে সমস্যা আছে। আর একটা হয়েছে যে আমাদের যে বিপিসির 2 জন কর্মকর্তা, তারা একটু দিন ধরে হিসাব দিয়ে দিছিল যে আমাদের এই ডিজেল আছে 14 দিনের, এটা আছে এত দিনের, কেমন। সেটাই বা কেন হলো? মানুষ সাধারণভাবে ওরা গুড ফেথ থেকেই বলছে, কারণ 14 দিনের যদি আপনার থাকে এটা কোনো সমস্যাই না আমাদের দেশে। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতি সপ্তাহে জাহাজ আসতে থাকে, তো আপনি 2 সপ্তাহের থাকলে কোনো অসুবিধা নেই, কেমন। এখন অলরেডি আপনি দেখছেন যে এই যে 2 সপ্তাহ মানে তো সেটা বলছে ধরেন আরও 4-5-6 দিন আগে, 2 সপ্তাহ মানে 15-16 তারিখ পর্যন্ত আমাদের তো ছিলই। আপনি ইতিমধ্যে দেখছেন যে আমাদের কিন্তু বেশ কয়েকটা জাহাজ চলে আসছে। তেলের জাহাজই আছে 4টা, 2টা 6টা 7টা চলে আসছে তেলের জাহাজ। এটা কি এই সংঘাত শুরু হওয়ার পর থেকে, 1 মার্চের পর থেকে? হ্যাঁ, 4টা আসছে গত শনিবারে, আর একটা আসছে গত রাতে, আরও 2টা আজকে চলে আসছে, মানে আজকে ভিড়বে। আজকে আমরা কথা বলছি যখন 10ই মার্চ, মঙ্গলবার, আজকে আরও 4টা জাহাজ ভিড়বে বলছে। 2টা জাহাজ, 4টা শনিবার আসছে, একটা গতকাল আসছে, 2টা আজকে ভিড়বে, তার মানে 7টা। আরও 2-3টা মানে হরমুজ প্রণালী পার হয়ে চলে আসছে, তারা অনেক ভিতরের এদিকেই চলে আসছে। কাজেই এখন জ্বালানি সংকট যেটা আসলে একটা হলো যে যুদ্ধ পরিস্থিতি হলো, আমাদের জ্বালানি ইতিমধ্যে আমরা একটু জ্বালানিতে আমদানি নির্ভর হয়ে পড়ছি। আমরা কি সবসময় সেটা না, জ্বালানিতে আমদানি নির্ভর? না, একদমই না। কীভাবে সেটা একটু যদি বুঝিয়ে বলতেন। আমাদের ধরেন যখন আমাদের গ্যাস, আমরা আমাদের বিদ্যুতের 90% করতাম গ্যাস থেকে, দেশের গ্যাস থেকে। আচ্ছা, কেমন। আমরা কিন্তু এলএনজি আমদানি শুরু করছি 2018 সালে। জি, এক্স্যাক্টলি। কেমন। আর তেলটা তো আমাদের নাই, সেটা সবসময় আমরা আনতাম, সেটা আমরা ইম্পোর্ট করতাম। কিন্তু এর মধ্যে আমাদের নতুন যুক্ত হয়েছে গ্যাস, নতুন যুক্ত হয়েছে কয়লা। আমরা প্রায় 7000 মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করছি, যেটা আমাদের দেশের কয়লা ব্যবহার করতে পারি না। ইন্দোনেশিয়া থেকে বেশিরভাগ সময় যে কয়লা নিয়ে আসে। হ্যাঁ, কেমন। এখন এই কয়লা আনাটা, এটাও একটা হলো যে আপনার আসা যাওয়ার পথের একটা হ্যাজার্ড আছে, ইন্টারন্যাশনাল মার্কেটের একটা হ্যাজার্ড আছে। জ্বালানির মার্কেট সবসময় ভোলাটাইল, যে কোনো কারণ বলতে এই যে যুদ্ধ, কোনো পলিটিক্যাল কনফ্লিক্ট, কেমন, এই কারণে এটার দাম বেড়ে যেতে পারে, যে কোনো সময় বেড়ে যেতে পারে। আমরা যখন এলএনজি আমদানি শুরু করি, আমাদের হিসাব ছিল $10 মধ্যে, গড়ে $10 মধ্যে আমরা এলএনজি পাবো। তো আমরা $37 পর্যন্ত এলএনজি কিনছি। এখন এই সংঘাতের পরিস্থিতিতে নিশ্চয়ই দাম
আরো এখন 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 দামের চাইতেও বেশি হলো যে আসা যাওয়াটা, প্রাপ্যতা, এবং আমরা যে কাতার থেকে আনি, মূল এলএনজিটা আমাদের আসতো কাতার থেকে দীর্ঘমেয়াদী চুক্তিতে। কেমন, আরও 2টা আছে, কিন্তু কাতার থেকে যেটা আসতো সেটা তো কাতার তো এখন বন্ধ করে দিছে পুরা। হ্যাঁ, কাতারে আমেরিকানদের সবচেয়ে বড় ঘাঁটিটা সেইখানেই, প্রথম দফার আঘাতটা ইরানিয়ানরা সেখানেই করেছে, সেটার জন্য একটা। এখন আমাদের এই যে আপনি পেট্রোল পাম্পে যে ভিড় দেখেন, এটা জ্বালানি সংকটের কোনো বিষয় না, কারণ পেট্রোল আমাদের দেশে পুরোটা হয়। আমাদের যা পেট্রোল লাগে সেটা পুরোটা আমাদের দেশে তৈরি হয়। আমাদের যে গ্যাস, এই গ্যাসের সাথে একটা তরল পদার্থ পাওয়া যায়, এটার নাম কনডেনসেট। কনডেনসেট যেটাকে বলে, গ্যাসের সাথে আসে, গ্যাসটা কিন্তু আবার ওই প্রসেস প্ল্যান্টে দিয়া তারপরে পাইপলাইনে দিতে হয়। এই প্রসেস প্ল্যান্টে গ্যাসের সাথে যে পানি থাকে, ওই যে কনডেনসেট থাকে, কিছু ধুলা ময়লা ইত্যাদি থাকতে পারে, সেটা সব স্যাক্ট হয়ে যায়, তারপরে কিন্তু গ্যাসটা পাইপলাইনে যায়। এখন এই যে কনডেনসেট আমরা পাই, এই কনডেনসেট থেকেই আমাদের পুরো পেট্রোল হয়ে যায়। বাংলাদেশের পেট্রোলের পুরো চাহিদা এই 100% কনডেনসেট, মানে যদি বাংলা যেটা বলি, ওই যে এই গ্যাসের উপজাত আসলে এটাকে বলি, রাইট? এই উপজাত থেকেই বাংলাদেশে আসলে পেট্রোলের পুরো চাহিদাটাই, পেট্রোলের পুরো এবং অকটেনের 60%। আচ্ছা, তার বাকি 40% অকটেন আসলে আমরা আমদানি করি কিংবা রিফাইন করি, যেটা এখানে আমদানি করি। এই রিফাইনটা যেটা আমরা আমাদের ইস্টার্ন রিফাইনারি যেটা করে, যেটুক রিফাইন করে 15 লাখ টন ম্যাক্সিমাম বছরে তারা করতে পারে, তাতে যেটুক পাওয়া যায় সেটা সহই এই ইয়েটা, এই হিসাব যেটা কথা বলছেন, হিসাবটা যে পেট্রোল পুরোটা এবং 60% অকটেন। তো আপনি ইয়েতে এই যে পেট্রোল পাম্পে ভিড়, তো এই পেট্রোল অকটেনটার জন্যই। আর ডিজেলের ক্ষেত্রে কি হয় বাংলাদেশে? ডিজেলটা আমরা আমদানি করি। কেমন, একটা হলো ওই যে ইআরএল, তারা অপরিশোধিত তেল এনে পরিশোধন করে ডিজেল করে, মানে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, ইস্টার্ন রিফাইনারি, সেটা যথেষ্ট কম। এছাড়া আমরা সরাসরি ডিজেল আনি, এবং আমাদের আরেকটা সোর্স যেটা ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে, হ্যাঁ, ওই আসামের নুমালীগড় রিফাইনারি থেকে যেটা আসে, হ্যাঁ, সেটা তো ওই আওয়ামী লীগ সরকারের সময় ওটা পাইপলাইনটা হয়েছে, চুক্তি হয়েছে ইত্যাদি। কেমন, তো ওটা আমাদের একটা সোর্স আছে। এখন আপনি যদি আমাদের বাণিজ্যিক জ্বালানির কথা ধরেন, তাইলে পেট্রোল অকটেন কিন্তু আমাদের কোনো তেমন বড় ইস্যু না। কিন্তু মানে সারা বাংলাদেশের পেট্রোল পাম্পগুলোতে ভিড় দেখা যাচ্ছে এই পেট্রোল অকটেনের জন্যই। কিন্তু হ্যাঁ, সেইটাই বললাম যে পেট্রোল অকটেনের জন্যই, কিন্তু সেইটা আমাদের কোনো ইস্যু না। আমাদের যদি তরল জ্বালানি ধরেন, তেল যেটা, সেটা আমাদের মূল একটা বড় জায়গা হলো ডিজেল। বিশেষ করে এই যে আপনার এখন বড় মৌসুম, সামনে বড় মৌসুম আসছে, শেষ, এবং আমাদের যানবাহন এগুলি কিন্তু সব ডিজেল, ট্রেন, বাস, হ্যাঁ, বড় যানবাহন যা আছে সবই তো। ঈদ উৎসব চলে আসছে, এই সময় তো হিউজ একটা মুভমেন্ট হয়, চাহিদা বাড়ে। তো ডিজেলটা আমাদের একটা বড় মাথা ব্যথা। কিন্তু ডিজেল আমাদের সেটাও আমার মার্চ মাস চলার মতো ডিজেল আছে, অলরেডি ছিল। এবং আপনি বলছেন যে তখন যেমনটা বলছেন আরো বেশ এখন জাহাজও আসতেছে, এবং ইন্ডিয়া থেকে আজকে থেকে শুরু হয়েছে, আজকে 5,000 টন আসছে। কেমন, তো ডিজেলটাও আমরা ওই অর্থে অত বড় একটা বিষয় না। আমার বড় বিষয় হলো, এর চেয়েও বড় বিষয় হলো এলএনজি এবং কয়লা। এলএনজি এবং কয়লা কেন বড় বিষয়? ওটা বিদ্যুৎ উৎপাদনের সাথে জড়িত। যদি আপনি এই বড় মৌসুম, গ্রীষ্ম, এই সময়ে যদি বিদ্যুৎ উৎপাদন করতে না পারেন, কম করেন, তাহলে পরে আপনার লোডশেডিং করতে হবে, ওই পাম্প চালানো যাবে না, শেষ পাম্প, সেইটা হবে একটা ডিজাস্টার। কলকারখানা চলবে না। কেমন, তাইলে আমাদের জ্বালানির মূল বড় জায়গা হলো এলএনজি, কয়লা এবং ডিজেল। তো তখন যেমনটা বলছেন যে আমরা এলএনজি আসলে সবচেয়ে বেশি কিনি হলো কাতার থেকে, এবং কাতারই আসলে এক ধরনের অস্থিরতার মধ্যে আছে সবচেয়ে প্রথমেই, যেরকম বলছেন প্রথমেই একদম হয়েছে। তো এই পরিস্থিতিতে, কাতারের এই অস্থিরতার পরিস্থিতিতে বাংলাদেশ এলএনজি মনে হয়, যদি আমি ভুল না করে থাকি, মানে ওমান থেকে কিছুটা কেনে। ওমানও তো এবং পুরো মধ্যপ্রাচ্যে আসলে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যেটা, সবই তো আপনি হরমুজ প্রণালী হয়ে আসবে, ওই স্ট্রিপ দিয়েই আসবে। ওই জায়গাটা একটা ডিস্টার্বিং।
সেইটাও আজকে একটা বড় ধরনের অগ্রগতি হয়েছে। আজকে ইরানের রাষ্ট্রদূত আসছিলেন বিদ্যুৎ মন্ত্রীর কাছে, বিদ্যুৎ মন্ত্রী ওনাকে প্রস্তাব দিচ্ছে যে বাংলাদেশের জাহাজগুলি যেন আসতে দেওয়া হয়। উনি সেটা এগ্রি করছেন এবং বলছেন যে বাংলাদেশের জাহাজ হরমুজ প্রণালীতে আসার আগে জাহাজের ডিটেইল যেন ইরানকে জানানো হয়, তাইলে এই জাহাজে কোনো হামলা হবে না, কোনো সমস্যা হবে না, কোনো রকম ব্যাহত করবে না। তো সেটা একটা আপনার ক্লিয়ারেন্স হইল, কেমন? কিন্তু আপনি সোর্স কাতার তো বন্ধ রাখছে, ওমান তো যুদ্ধাবস্থার মধ্যে, ওমানে ওইসব ফ্যাসিলিটিতে হামলা করা হচ্ছে, তা আপনি সেখানে জাহাজ না হইলে তো আর জাহাজ আসবে না। কাজেই আপনি যদি মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যে স্পটগুলি, সোর্সগুলি, সেগুলিকে যদি আপনার এখন বাদই ধরে রাখতে হবে। এর বাইরে আমরা কোথায় কিনতে পারি? সিঙ্গাপুরে আমরা স্পট মার্কেট থেকে কিনতে পারি। আমি সেটাতেই আসছিলাম, কিন্তু সেইটার প্রাইস তো স্পট মার্কেটের প্রাইস তো অনেক বেশি ভলাটাইল। প্রাইস এখন সব প্রাইস তো বাড়বে, সব প্রাইস বাড়বে। ইউজুয়ালি মনে হয় স্পট মার্কেট প্রাইসে একটু বেশি ভলাটাইলই থাকে মনে হয়। তো কিন্তু অনেক সময় যেটা আপনার ধরেন কাতারের সাথে আমাদের 25 বছরের চুক্তি ছিল, ওই চুক্তির কতগুলি সুবিধা আছে যে আপনি পাবেন নিশ্চিত, কিন্তু দামটা একটা ফিক্স থাকে, খুব একটা হেরফের হয় না। কিন্তু স্পট মার্কেটে, বিশ্ববাজারে যদি জ্বালানির দাম অনেক কমে যায়, স্পট মার্কেটে আপনি অনেক কম পাবেন, অনেক কমে পাবেন, এরকম কিন্তু হয়েছে। কিন্তু সেখানে আসতে যাচ্ছি, তাহলে এখন এই মিডল ইস্ট ক্রাইসিসের সময়, মিডল ইস্ট ক্ল্যাশের মধ্যে এই মুহূর্তে আসলে এই বিশ্ববাজারে আসলে সিগন্যালটা কি দেখছেন? এই মুহূর্তে তো আসলে কমার সম্ভাবনা, নাকি আপনার আসলে সিগন্যালটা কি বিশ্ববাজারে এই মুহূর্তে? মাঝখানে গতকাল, যদি আমি ভুল না করে থাকি, ট্রাম্পের কিছু মন্তব্যের কারণে শেয়ার মার্কেটের একটু হাইক হয়েছে এবং ফুয়েল প্রাইসেস মনে হয় কিছুটা কমে আসছে। হ্যাঁ, $100 বেশি হয়ে গেছিল, সেটা $92 এসে গেছে। সব মিলে এই মুহূর্তে আসলে ওয়ার্ল্ডে এনার্জি মার্কেটে আসলে সিগন্যালটা কি দেখছেন আপনারা? এনার্জি মার্কেটের সিগন্যাল কোনো স্থিতিশীলতা নাই, স্থিতিশীল না। এই ট্রাম্প বললো, আর ট্রাম্পের কথার তো কোনো ঠিক নেই। সেটা আজকে আপনার গার্ডিয়ান, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, এই তিনটাতেই আমি নিউজ দেখলাম, ওরা একই নিউজ করছে যে সে সকালে এক সময় এক কথা বলে, শুধু সকাল বিকাল না, 35 মিনিটের একটা প্রেস কনফারেন্স করছে, একটা প্রেস ব্রিফিং করছে, সেখানে সে 10 রকমের কথা বলছে, একেবারে ক্যাটাগরিক্যালি বলছে গার্ডিয়ান। হ্যাঁ, আমি সেই কারণেই আমরা বলছি যে এটা মার্কেটটা পুরোপুরি অস্থিতিশীল। এখন এর মধ্যে আমাদের গভর্নমেন্টের যে চেষ্টাটা আছে, একটা হলো যে আমাদের দেশে কিছু আছে, কিছু আমরা আনতেছি, আসতেছে আমাদের, কেমন? তারপরে গভর্নমেন্ট ইন্ডিয়া থেকে একটা পাইপলাইনের ডিজেল, এক্সট্রা ডিজেল সেইটা আসলে কতটুকু, সেটা যে আমাদের চাহিদার কত পার্সেন্ট আসলে পূরণ হবে দৈনিক চাহিদার হিসাবেই যদি বলি? সেটা অনেক কেমন? এমনিতে ধরেন আপনি বছরে আমাদের চুক্তি হলো, বছরের যেটা চুক্তি সেটা তো এই অন্তর্বর্তী সরকারের সময় এগুলি বন্ধ ছিল, এখন সেটা আবার চালু হয়েছে। তো বছরে আমাদের আসবে 1.5 লাখ টনের বেশি, 1,60,000 বা 80,000 টন। এটা বছরে, প্রতি বছর এটা চুক্তি, এটা দিবে, কেমন? এখন এর বাইরে আমাদের গভর্নমেন্ট বলছে যে তোমরা আমাদের এই 4 মাস, এখন থেকে 4 মাস তোমরা 50,000 টন বেশি দিবা, 4 মাসে 50,000 টন। তো সেটা 5,000 টন, তো 12,500 টন করে মাসে যদি আপনি গড়ে হিসেব করেন, এটা 5,000 টন আজকেই আসছে, এরকম আসতে থাকবে। এটা ইন্ডিয়া এগ্রি করছে, দিবে, কেমন? তারপরে গভর্নমেন্ট আমেরিকার সাথেও কথা বলছে যে আমাদের সমস্যার সমাধান করতে হবে, কেমন? এখন আমেরিকার তো একটা ফাত পাতা আছে, সে চুক্তিও করে রাখছে, সে যদি আমেরিকা থেকে যদি আমার এলএনজি আনতে হয়, তাহলে তো একটু অনেক দাম পড়বে, আর আমি আরেকটা সময় লাগবে। আমি আরেকটা, যে আমেরিকা থেকে যদি আনতেই চাই, সেটাও তো সেই গালফ দিয়ে, পার্সিয়ান গালফ দিয়ে আনার সম্ভাবনা, সেটাও তো সেই তাহলে আটলান্টিক ঘুরে পুরোটা ঘুরে আসতে হবে, সেটাও তো অনেক সময়ের বিষয়। একদম সবচেয়ে বার্নিং কোশ্চেন, একদম সহজ মানুষের, সাধারণ জনগণের সবচেয়ে বার্নিং কোশ্চেন, আসলে আমাদের জ্বালানি রিজার্ভ বা স্টক আসলে কতদিন চলতে পারে, এই প্রশ্নটাই আসলে এখন অনেকে করছেন, যেটার কারণেই প্রবাবলি এই প্যানিক বাইং এবং সব কিছু। আসলে বাস্তবতাটা কি? এখন বাস্তবতা হইলো যে আমাদের এরকম কোনো মানে স্ট্র্যাটেজিক কোনো মজুতের ব্যবস্থা সেই অর্থে নাই, কেমন? আমাদের আছে
হাইয়েস্ট ৪৫ দিন, কোনোটা ৩০ দিন, কোনোটা ৪৫ দিন, এইটুকু আমরা মজুত করতে পারি। কিন্তু অতটা মজুত এই সময়, এই ক্রাইসিস শুরু হওয়ার সময় এতটা মজুত আমাদের ছিল না। যখন মিডল ইস্ট ক্রাইসিসটা শুরু হয়ে গেল। এমনিতে আমাদের মজুত করার ক্যাপাসিটি আছে ৩০ থেকে ৪৫ দিন, কোনো জ্বালানি ৩০ দিন, কোনোটা ৪৫ দিন। গ্যাস কিন্তু একদমই না। গ্যাস ওই এফএসআরইউতে আসে, এটা সাপ্লাই দিয়ে চলে যায়। এটা আপনি ধরেন ৫-৭ দিন, ৩ দিন, ৫ দিন, ৭ দিন। আমি একটু কম ব্যবহার করলে একটু বেশি দিন যাবে, একটু ব্যবহার বেশি করলে কম দিন যাবে। মানে আসলে ইসের কারণে গ্যাস আসলে মজুত করে রাখার কোনো রকম বন্দোবস্তই হয় না। সেটা আছে কিন্তু আমাদের সেই ফ্যাসিলিটি নাই। কেমন, আপনি এলএনজি এনে এটা আপনি রাখতে পারেন, এলএনজি হিসাবে আপনি রাখতে পারেন, কিন্তু সেইটার ফ্যাসিলিটি আমাদের নাই। আমাদের যেটা আছে, জাহাজ আসবে, এই জাহাজ খালি না হওয়া পর্যন্ত এটা চলবে। কেমন, আচ্ছা, এলএনজিটা তো আনে তো লিকুইড হিসাবে, ওটা গ্যাস করে দিতে থাকে, পাইপলাইনে দিতে থাকে। আপনি যদি একটু কম কম নিতে থাকেন তাইলে হয়তো 7 দিন চলবে, একটু বেশি নিতে থাকলে 5 দিন চলবে, এইরকম আর কি। আচ্ছা, কিন্তু এটা আমাদের যে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস রাখবো, সেরকম ব্যবস্থা আমাদের নাই। কয়লাটা আবার আছে, কয়লাটা বিদ্যুৎ কেন্দ্রগুলি মোটামুটি করতে পারে, মজুত করতে পারে, কিন্তু সেই মজুতও ওরকমভাবে করা যায় নাই। কারণ এই যে গভর্নমেন্ট গেল 1.5 বছর, অন্তর্বর্তী গভর্নমেন্ট, তার আগে থেকেই তো একটা ক্রাইসিস, মানে ডলারের দাম টাম ইত্যাদি মিলে একটা বড় ক্রাইসিস। সেই কারণে ওইটা মজুতটা নাই। আর একটা জায়গা আছে যেটা আমাদের মানে পয়েন্ট আউট করা দরকার, সেটা হলো আমাদের যে এই প্রাইভেট সেক্টরে বিদ্যুৎ কেন্দ্র আছে, এগুলি কিন্তু প্রায় সবই ফার্নেস অয়েলে চলে। ফার্নেস অয়েল, কেমন, এখন ফার্নেস অয়েলটাও ইম্পোর্ট করতে হয়। ফার্নেস অয়েল আপনি মধ্যপ্রাচ্য বা ওই যে হরমুজ প্রণালী, সেটা দরকার নাই, সেটা খুব একটা এসেনশিয়াল না। আপনি সিঙ্গাপুর মার্কেট থেকেও কিনতে পারেন। আমরা সাধারণত আনি কোথা থেকে ফার্নেস অয়েল? সিঙ্গাপুর মার্কেট থেকেই আনা হয়, ওইখানেই সব দেশেরই আসে। আচ্ছা, কেমন, ইভেন ইরানেরটাও আসতো, মধ্যপ্রাচ্যের সব দেশেরটাও আসতো, মানে ওইটাই আসলে ট্রেডিং হাব। কেমন, ওইখান থেকে ব্যবসায়ীরা কিনে নিয়ে আসে। তো এইটাও আমাদের এখানে বেসরকারি খাতে যে বিদ্যুৎ কেন্দ্রগুলি, আপনি প্রায় 5,000 মেগাওয়াট, এইটা এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত চলার মতো তেল তাদের কাছে আছে। কেমন, এরপরে এই তেল আনাটা খুব বড় সমস্যা হবে না, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে, এদের প্রচুর টাকা বাকি। এই প্রাইভেট সেক্টর ওনাররা গভর্নমেন্ট অনেক টাকা বাকি রাখছে, প্রায় 14-15 হাজার কোটি টাকা। এখন এরা তো আনে তো ব্যাংকের মাধ্যমে, এলসি টেলসি করে আনে। এখন এরা ব্যাংকে ওইভাবে এখন এলসি করতে পারতেছে না। এইটা নিয়ে আজকে অবশ্য একটা মিটিং ছিল মন্ত্রীর সাথে এদের, সেখানে হয়তো কিছু একটা সমাধানের চেষ্টা করা হয়েছে, আমি ঠিক খবর নেই। ওইটাও কিন্তু আমাদের এই সিজনের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ এলএনজিটা একটা বড় ঝামেলার মধ্যে আছে। পুরা মধ্যপ্রাচ্যের সোর্সগুলি বন্ধ। কেমন, সোর্স বন্ধ, পথ বন্ধ। আমেরিকা থেকে আনা দাম বেশি, সময় বেশি। তাহলে পরে আপনার কি করবেন? বিদ্যুৎ তো আপনার লাগবে। তা এখন দেশের গ্যাস যেটুক আছে আর যেটুক এলএনজি পান, সেইটা দিয়ে আপনি গ্যাস বেস চালাইলেন, তো তাতে তো হবে না। আপনার তখন ওই ফার্নেস অয়েল বেস যেগুলি, সেগুলি পুরোটা চালাতে হবে। মানে সেখানেও তো ধরেন যেরকম 2022 সালে আমরা দেখি ইউক্রেন ওয়ার যখন ব্রেকআউট করলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো, ডলারের দাম অনেক বেড়ে গেল বাংলাদেশে, তখন আমাদের রিজার্ভের সমস্যা, এবং তখনও আমরা মনে হয় একটু জ্বালানি আমদানিতে এক ধরনের ইসের মধ্যে পড়ে গেছিলাম। এখন এইবারের এই ক্রাইসিসেও কি এরকম সম্ভাবনার কথা দেখেন এবারের ক্রাইসিসে বলে মনে হচ্ছে? সামনের দিন কি এরকম হতে পারে? সেটা তো অলরেডি তো হয়েছে। আপনার ডলারের দামও তো বেড়ে গেছে। 122 টাকাটা তো প্রায় 26 টাকা হয়ে গেছে, 25 টাকা 80। তার মানে সামনের দিন আসলে কেনার সক্ষমতার জায়গা থেকেও আমরা এক ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে যেতে পারবো। হ্যাঁ, এবং এনার্জিটা যদি আপনি এই আমদানি নির্ভর হয়ে পড়েন, তাহলে পরে এটা একটা হিউজ ব্যাপার, টাকা পয়সার ব্যাপার।
আর একটা বিষয় হয়েছে যে আপনার টাকা থাকলেই, ডলার থাকলেও সবসময় পাবেন, সেটার নিশ্চয়তা নাই। হ্যাঁ, সেই অমর্ত্য সেনের ইসের মতো যে টাকা থাকলেই কিংবা খাবার থাকলেই যে কিনতে পারা যাবে, দুর্ভিক্ষ হবে না, বিষয়টা আমদানির কথাতে যেহেতু আসছে না, আমাদের জ্বালানি আমদানিতে যে আমরা যে কয়েকটি দেশের উপর নির্ভরতা, মানে গিভেন এই সিচুয়েশন, সংকট বিভিন্ন সময় এরকম হয় কিংবা ডলার বাড়ে কমে, আপনি দীর্ঘদিন এই সেক্টরে কাজ করেছেন, আপনি কি মনে করেন যে আমাদের আসলে নীতিগতভাবে এই যে কয়েকটা দেশের উপর নির্ভরতার এই বিষয়টা পুনর্বিবেচনা করার সময় আসছে? এখন আমরা কিন্তু নির্ভরতা যদি বলেন, সেটা সেটা সেখানে একটা বৈচিত্র্য কিন্তু আছে। একেবারে আমরা যে কেপ্ট তা কিন্তু না। কেমন, আমাদের লিকুইড ফুয়েলের একাধিক সোর্স। এখন আপনি করবেন কি, এটা তো আমাদের সবচেয়ে সুবিধা হলো মধ্যপ্রাচ্য থেকে আনা, সবচেয়ে কম সময়। এখন মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকেই আমরা পেতে পারি। তাদের অনেকেরই উদ্বৃত্ত আছে, তারা বিক্রি করে, রপ্তানি করে। এখন আমার তো আর কয়লার জন্য অস্ট্রেলিয়া, এলএনজির জন্য আমেরিকা, লিকুইড ফুয়েলের জন্য রাশিয়া, এইটা তো নির্ধারণ করার কোনো সুযোগ নাই বা দরকারও নাই, সম্ভবও না। কিন্তু এখন পুরো অঞ্চলটা যখন একটা যুদ্ধের মধ্যে পড়ে গেছে, তখন তো আপনি কি করবেন? তখন তো সমস্যাই। কেমন, এখন আমাদের যেটা করণীয় ছিলই আমি বলবো, কারণ এই জায়গাটা বহুদিন ধরে নেগলেক্টেড, সেটা হলো দেশের নিজস্ব জ্বালানি সম্পদের উন্নয়ন, জ্বালানি সম্পদের অনুসন্ধান এবং আহরণ, এইটা বাড়ানো। এইটা আমাদের দেখেন, আপনি যদি অবশ্যই আপনি মনে থাকবে আপনার, যে আমরা একসময় কিন্তু বিদ্যুৎ প্রতি ঘন্টায় আমরা লোডশেডিংয়ে ছিলাম। হ্যাঁ, 10-15 বছর আগের কথাই, খুব বেশি আগের কথা না। আচ্ছা, তো সেটা কিভাবে আমরা ওভারকাম করলাম? আমরা কতগুলি বিদ্যুৎ কেন্দ্র হিসাব করে আমরা করছি। কেমন, যে আমার এই বছর এত চাহিদা হবে, এই বছর এত চাহিদা হবে, এই বছর এত চাহিদা হবে, আমার এত 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 করতে হবে, সেই অনুযায়ী আমার বিদ্যুৎ কেন্দ্র কিন্তু সেইভাবে করছি। এখন আমার যা ক্যাপাসিটি, আমার যা লাগবে, সেরকম ক্যাপাসিটি আমার আছে। আপনি কাগজপত্র নিয়ে হিসাবে কেউ বলতে পারে যে আরও ক্যাপাসিটি অনেক বেশি আছে, আইডল ক্যাপাসিটি আছে। আমি সেটা মনে করি না, কারণ আইডল ক্যাপাসিটি যেটা দেখানো হয় সেটা আসলে আইডল ক্যাপাসিটি না, ওটা বন্ধ রাখার মতোই। কিন্তু গ্যাস বেসড অনেকগুলি, আমাদের প্রায় 6,000 মেগাওয়াট বিদ্যুৎ, গ্যাস বেসড বিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু আমাদের বন্ধ রাখতে হচ্ছে। আমাদের আছে 12,000 13,000 আমরা করতে পারি গ্যাসে। সেইটা সবচেয়ে বেশি সুবিধাজনক হয়, সস্তা হয়, কিন্তু তার মধ্যে অর্ধেকই আমরা গ্যাসের অভাবে করতে পারি না। কিন্তু আমাদের দেশে কিন্তু গ্যাস আছে। আমরা একসময় তো যখন আমাদের বিদ্যুতের চাহিদা কম ছিল, তখন আমরা 90%ই করতাম আমাদের দেশের গ্যাসে, ইম্পোর্ট করতাম না। এখন যখন আমার জেনারেশন বেড়ে গেছে, সেই পুরো ভলিউমটা আমার দেশের গ্যাস থেকে করা সম্ভব না। কিন্তু তারপরও আমাদের দেশে যদি গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন বাড়ানোর প্রক্রিয়াটা ওই বিদ্যুৎ কেন্দ্র করার মতো হিসাব করে করা হইতো প্রতি বছর, তাইলে কিন্তু আমাদের এখন দেশের গ্যাসের পরিস্থিতিটা এইরকম জায়গায় যাইতো না। বলছেন যে তাহলে একটু নির্ভরতাটা আমরা কমাতে পারতাম। বলছিলেন যে মূল সমস্যাটা আসলে তরল জ্বালানিতে না, পেট্রোল অকটেন তো আমরা নিজেরাই করি, ডিজেলের সমস্যাটা হবে আমাদের গ্যাস এবং এলএনজি, যে সব এইটা নিয়ে আসলে আমাদের এলএনজি এবং কয়লা, এলএনজি বিদ্যুতের বিষয়ে। কিন্তু গ্যাস আর এলএনজি তো আরও অনেকগুলো শিল্পতেই ব্যবহার হচ্ছে, স্পেশালি আমাদের সবচেয়ে বড় এক্সপোর্ট আর্নিং সেক্টর যেটা গার্মেন্টস সেক্টরে, ওদের ওইখানে প্রচুর লাগে সেটা। সেই সেক্টরটা কতটা ঝুঁকিতে পড়বে বলে মনে হচ্ছে এই অনগোয়িং ক্রাইসিস? খুবই ঝুঁকিতে পড়বে। ঝুঁকিতে মূলত দুইটা জায়গা গ্যাসের অভাবে, ইন্ডাস্ট্রি এবং বিদ্যুৎ, এই দুইটাই মূল ঝুঁকির জায়গা। বিদ্যুতের কথায় যেহেতু আসছেন, তখন বলছিলেন যে সামনে বড় মৌসুম, সেচের বিষয় আছে, সেখানে বিদ্যুৎ লাগবে, এবং গ্রীষ্মকাল আসছে, সেইখানে তখন বিদ্যুতের চাহিদাও বাড়বে, সেটাও একটা বিষয়। আমাদের এগ্রিকালচার একটা বড় ইনপুট হলো সার, সেটাও কি এই গ্যাস ক্রাইসিসের কারণে হিট হতে পারে? হ্যাঁ, সার উৎপাদন তো অনেক কমাই দেওয়া হয়েছে।
সারে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সার উৎপাদনের জন্য প্রতিদিন 150 মিলিয়ন ঘনফুট দেওয়া হবে। কেমন? এখন সেটা কমে 60 করা হয়েছে, 60। তো এটা কিন্তু একটা খুবই ক্রিটিক্যাল জায়গা, কারণ আপনি সার উৎপাদন কম করলেন, সেইটার প্রভাব গিয়ে আপনার খাদ্য উৎপাদনে হইল, সেটা কিন্তু আর একটা বড় ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, তাহলে এই সব পরিস্থিতিতে আমরা আসলে গ্যাসের উৎপাদন বাড়াতে পারছি না কেন? কিন্তু বিষয়টা কেন হয় না? অনেকবার তো দরপত্র ডাকা হয়েছে, অনেকবারই তো নানান রকম উদ্যোগ নেওয়া হয় না কেন? দরপত্র ডাকা হয়েছে, আপনি যদি দরপত্র ডাকা হয়েছে যেটা বলছেন আপনি, সেটা হলো সমুদ্রের জন্য। এখন সমুদ্রের জন্য সব কিছুর একটা কিন্তু সময় থাকে। কেমন? যে সময়টা আমরা বেছে নিছি, যে সময়টা করতে 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 যে সময়ে গিয়ে আমরা করছি, এই সময়ে কোনো আমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশান, কেমন, ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশান সব মিলে কোনো বড় কোম্পানি, বড় ইনভেস্টর এখানে আসার মতো ছিল না, যে কারণে একটাও আসে নাই। মানে আমরা আসলে একটা টেন্ডারও পড়ে নাই। ফ্রেন্ডলি ক্লাইমেটটাই রাখতে পারি নাই যে এই জিনিস সেটা আমরাও অনেকটা পারি নাই, আবার বৈশ্বিক ভূরাজনৈতিক প্রভাবও আছে। কেমন? তো সেই কারণে একটাও কিন্তু টেন্ডার আসে নাই, টেন্ডারে পার্টিসিপেট করে নাই একটাও। যারা টেন্ডার ডকুমেন্ট কিনছিল কেউ ড্রপ করেনি, কেউ ড্রপ করে নাই। এই দেরি এটা আপনি সমুদ্রের কথা বাদ দেন। সমুদ্রে আপনি টেন্ডার করবেন, সেটার প্রসেস হবে, লোক আসবে, পিএসসি হবে, অনুসন্ধান হবে, এটা ধরেন আপনি একটা অনেক লং প্রসেস, অনেক লং 10 বছরের প্রসেস। আর শুধু পাওয়া গেলেই তো হবে না, পাওয়া গেলে সেটা কমার্শিয়াল ডিসকভারি হইতে হবে, কমার্শিয়াল ডিসকভারি। কেমন? আপনি গভীর সমুদ্রে একটা 500 মিলিয়ন পাইলেন, হবে না, ওখান থেকে আইনা এটা পোষাবে না, যে পাবে সে ফেলাই রেখে চলে যাবে, বলে নাই, পাই নেই। কেমন? আমাদের ল্যান্ডেই তো আছে, সেগুলো বা কেন হলো না? এইটাই কথা। এখন আমরা ওই যে বললাম যে এই জায়গাটা নেগলেক্ট করা হয়েছে দীর্ঘদিন ধরে। আওয়ামী লীগের গভর্নমেন্ট এই 15 বছর ধরে বিদ্যুৎ কেন্দ্র যেভাবে করছে, জ্বালানিটা সেভাবে করে নাই। কি করবে? ইম্পোর্ট করে জ্বালানি চলবে। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সব উপকূলীয় এলাকায় করা হয়েছে, বড় 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 আনা হবে। আরে আনার জন্য তো মার্কেট ঠিক থাকতে হবে, আমার ডলার থাকতে হবে, আমার নদীতে নেভিগেশন থাকতে হবে। কেমন? ওই যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র, ওইখানে তো সরাসরি জাহাজ আসতেই পারে না, চ্যানেলের মধ্যে যে ছোট জাহাজে করে আনে, সেইটাও অনেক সময় মানে লিন পিরিয়ডে সেই ছোট জাহাজে আনার জন্য জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় দুই একটা জায়গায়। আর মাঝে মাঝে শুনি যে ওই যে পশুর নদীতে কয়লাবাহী জাহাজ ডুবে যাচ্ছে, কি জানি, এগুলো সবই আসলে বিদ্যুৎ কেন্দ্রের জাহাজই। কয়লাবাহী জাহাজ ডুবছিল, সেগুলি ছোট জাহাজ, ওই ইন্ডিয়ায় আসা যাওয়া করে এইরকম জাহাজ। আর যেটা এমনি রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জন্য যেটা আসে, সেটা আকরাম পয়েন্টে বড় জাহাজ আসে, সেইখান থেকে 10,000 টন করে ওরা নিয়ে আসে। সেইটা কখনো ডোবে না, এবার ডোবার মতো কোনো ইয়ে না, ওগুলি বড় বার্স। কেমন? তো এই কয়লা ভিত্তিক আপনি এটা করছেন, সব ইম্পোর্ট করে করবেন, অথচ দেশে কয়লা পড়ে আছে। এখন আপনি দেশের কয়লাটা যদি ব্যবহার করেন, আমি একটা শুধু উদাহরণ দেওয়ার জন্য বলি, ওইটা করতে হবে সেইটা বলছি না। ফুলবাড়ি কয়লা খনি, ফুলবাড়ি, এইটা মাটির সবচেয়ে কম গভীরে হলো এইটা আমাদের। এবং আমাদের পুরো উত্তরবঙ্গে যে কয়লা ক্ষেত্রগুলি আবিষ্কার হয়েছে 5টা, প্রত্যেকটার মান একেবারে ক্লাস 1 প্লাস কয়লা। কেমন? এই কয়লার যে ক্যালোরিফিক ভ্যালু সেইটা অনেক বেশি, এটা সালফার কন্টেন্ট অনেক কম। এখন এই শুধু ফুলবাড়ি ক্ষেত্রে যে কয়লা আছে, সেইটা যদি আপনি ওপেন পিট মাইন করলে শুধু ফুলবাড়ির কয়লা দিয়ে আপনি 5,000 মেগাওয়াট বিদ্যুৎ 20 বছর ধরে করতে পারেন। কেমন? এরপরে তো আরও 4টা ক্ষেত্র আমাদের আছে, সবটা ওপেন পিট করা সম্ভব না। হ্যাঁ, মানে আমি সেটাতেই আসছিলাম যে ওপেন পিটের তো বাস্তবতাটা অন্যরকম। বাংলাদেশের মতো দেশে ঘনবসতিওয়ালা দেশ, এটা রিলোকেট করতে হয়, সারা দুনিয়া তো করে, ইভেন ইন্ডিয়া করে।
হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ার সাউথ আফ্রিকা করে, ঘনবসতি, জার্মানি করে। কিন্তু ইন্ডিয়ার যে দেশগুলোর কথা বলছেন তাদের জনসংখ্যার তুলনায় ল্যান্ডের রেশিও তো নিশ্চয়ই আমাদের মতো না। আচ্ছা, সেটা যদি হয়, আপনি যদি না করেন, কয়লা না করেন, তাইলে আপনি আমদানি করে করবেন কিভাবে করবেন? তাইলে আপনি ওই অপশনটা বাদ দেন বা অতগুলিতে যাইয়েন না। এখন গ্যাস আপনি আমদানি করে করবেন, আপনার তো ডলার নাই। আপনার ওই মধ্যপ্রাচ্যে যুদ্ধ লাগলে আপনি কেপ্ট হয়ে যাবেন, তাহলে আপনি কিভাবে করবেন? আপনার কিছু একটা তো সিদ্ধান্ত নিতে হবে। এই যে আমাদের নাইকো যে ফিল্ড, গ্যাস ফিল্ড যেটা ব্লো আউট হয়েছিল, নাইকো তো মামলা টামলা নিয়ে হাইরা টেরে গেছে গিয়া, আমরা তো এখনও সেখানে যাচ্ছি না। অথচ সেই জায়গাটা হইলো, সেটাকে বলা হয় টিসিএফ ফিল্ড, মানে ওখানে 2-3 টিসিএফ গ্যাস আছে। 2-3 টিসিএফ গ্যাস মানে আমরা এখন যে দেশের গ্যাস ব্যবহার করি প্রতি বছর 1 টিসিএফ, তার মানে 3 বছরের গ্যাস ওইখানে আছে। 3 বছরের গ্যাস আছে মানে আমি যদি ওইটা এক্সপ্লোর করতে পারি, তাহলে তো আমি দেশের গ্যাস দিয়ে বেশি ব্যবহার করে আমি ওই ইম্পোর্টের এই যে ক্রাইসিস পিরিয়ড আমি বাদ দিলাম, ইম্পোর্ট আমার বাদ, সমস্যা তো কিছু নাই। তাহলে যে বিভিন্ন সময়ে বাংলাদেশের নেতাদের, রাজনৈতিক নেতৃত্বদের, নেমলি যদি বলতেই হয়, বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সভানেত্রী কিংবা বিএনপি সভাপতি, বিএনপি চেয়ারপারসন, তারা তাদের মেয়াদের সময় সবসময় বলেছেন যে না, দেশের গ্যাস রাখবো, বিদেশের টাই করবো, দেশের রিজার্ভ শেষ করে ফেলবো না। সেই ধরনের কথাবার্তার পেছনে আসলে যুক্তিটা কি? শুধুই কি সেটা পলিটিক্যাল রেটরিক, নাকি এটা মানে শেখ হাসিনা একবার বলছিল যখন ক্লিনটন বাংলাদেশে আসছিল, কেমন, তখন বলছিল যে আমরা 50 বছরের গ্যাস রাইখা তারপরে ইম্পোর্টের কথা ভাববো। তা এখন আপনি খুব ভালো কথা, 50 বছরের গ্যাস রাখবেন, তো 50 বছরের গ্যাস আপনার আছে কিনা, বা আপনার 200 বছরের আছে কিনা, বা আপনার 10 বছরের আছে কিনা, সেটা তো আপনার খুঁজে দেখতে হবে। আপনি জানবেন কিভাবে যে আপনার কত বছরের আছে? এই জানার জন্য তো আপনার অনুসন্ধান দরকার। এখন সেইটা আমাদের যে কোম্পানি আছে, রাষ্ট্রীয় কোম্পানি যেটা বাপেক্স, তার একার পক্ষে এটা সম্ভব না। আমরা সেটাকে ওইভাবে স্ট্রেনদেন করে গড়ে তুলতে পারি নাই, কেমন, এই বাংলাদেশের 54-55 বছরে। সুতরাং আমাদের এজন্য বিদেশি কোম্পানি, এক্সপার্ট কোম্পানি ডাকতে হবে। আমাদের দেশে কি করে, বাপেক্স একটা কূপ খনন করবে, টাকা লাগবে 200 কোটি। ওই ইয়েরা করলে, বিদেশি কোম্পানি করলে কিন্তু আরও বেশি লাগবে, 400 কোটি 500 কোটিও লাগতে পারে, কেমন। বাপেক্স করলে লাগবে 200 কোটি। এই প্রস্তাবটা যখন প্ল্যানিং কমিশনে যায়, এইটা নিয়ে প্রথমেই কথা ওঠে যে আচ্ছা 200 কোটি দিয়া যে গ্যাস খনন করবে, গ্যাস পাওয়া যাবে? এখন গ্যাস পাওয়া যাবে কিনা সেটা তো কেউ বলতে পারবে না, পাওয়ার আগে পর্যন্ত বলা যাবে না। বলে যে না, এটা 50-50, নাও পাওয়া যেতে পারে, পাওয়াও যেতে পারে। এখন তারা ওই যে আমলা, সে তো একরোখা, সে তখন বলে তাইলে গ্যাস যদি পাওয়া না যায়, তাইলে এই 200 কোটি টাকার দায় কে নেবে? 200 কোটি টাকা আমরা কেমনে, তো আমরা পানিতে ফেললাম। এখন সে ওই 200 কোটি টাকা বাঁচাইয়া ওই একই গ্যাস সে 2000 কোটি টাকা খরচ করে আমদানি করে। এইটা হইল আমাদের নীতি, বা এই নীতি অনুসরণ করা হয়। এই হইল আমাদের আমলারা। তা এটা দিয়ে তো জ্বালানি সেক্টর চলে না। আপনি যদি না করেন, আপনি এই যে শেভরনকে দিয়ে রাখছেন, শেভরন তো এখনও একটা ফিল্ড থেকে, বিবিয়ানা ফিল্ড থেকে আমাদের এখনও যেটুক গ্যাস আমরা দেশের পুরো করি, তার প্রায় 50% দেয় শেভরন। ওখানে তারা করছে, খরচ বেশি হয়েছে, আমরা সেটা পরিশোধ করছি কিভাবে? গ্যাস দিয়েই পরিশোধ করছি। গ্যাসের একটা অংশ তোমরা নিয়ে নাও। প্রথমে আমরা একটু গ্যাস কম পাইছি, আমরা 40% পাইছি, ওরা 60% পাইছে, কারণ আমি ওর দেনা শোধ করে লই। ওই 60% কিন্তু আমিই কিনে নিছি, সেটা নিছি $3 করে। আপনি আনতে গেলে $3 পাবেন কখনো? আপনি 10, 12, $15 নিচে তো গ্যাস পাবেন না। তো ওটা কি আপনার লাভ না লোকসান? তাই এটা বলছে লাভই। তাহলে যেটা বলছে, এইবারের এই সংকট কিংবা যে কোনো সংকটই, এইবার যেটা দেখছি, এটা তো আমাদের জন্য আসলে একটা ওয়েক আপ কল। তাহলে এখন আপনি কি মনে করেন, বাংলাদেশে আসলে এখন রিনিউয়েবল এনার্জি, বা যেটাকে বাংলায় বলে নবায়নযোগ্য জ্বালানির, এই দ্রুত এইটাতে আগানো উচিত, কিংবা এইটা কি আসলে কোনো সলিউশন, বিইং অ্যান এক্সপার্ট ইন দিস? আমি মনে করি না। কেন? নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আমরা বহু
টানাহেসরা ঠেলাঠেলি করতেছি বহুদিন ধরে। আমাদের অনেক রকম প্ল্যান ছিল, আমরা 2020 সালের মধ্যে এতটুক করব, 2025 সালের মধ্যে এতটুক করব, 2030 সালের মধ্যে এতটুক করব, ওর ধারে কাছে আমরা যাইতে পারি নাই। কেমন সর্বশেষ অন্তর্বর্তী সরকার আইসা একটা যে এইগুলি আগেরগুলি সব দুর্নীতি টুর্নীতি হয়েছে, সব এই যে ওয়ার্ক অর্ডার টর্ডার ইত্যাদি দেওয়া হয়েছিল এগুলি সব বাতিল করে দিল। এই যে সোলার ইয়েটি অনেকগুলি ছিল বাতিল, তারা একটা ফ্রেশ টেন্ডার করলো 3000 মেগাওয়াটের জন্য। 3000 মেগাওয়াট করা হবে এই জন্য টেন্ডার করলো। কোনো বাইরের কোনো ইনভেস্টর আসে নাই, দেশের কয়েকটা কোম্পানি, তারা ওই প্রাইভেট বিদ্যুৎও করে এরকম কিছু কোম্পানি, তারা গিয়া সর্বশেষ সবাই মিলে যেটুক দেওয়া হয়েছে 900 মেগাওয়াটের সে প্রস্তাব পাইছে। তা আপনি তো আগে ওরকম 4000-5000 মেগাওয়াটেরটা বাতিল করে দিয়েছেন, ফরেন ইনভেস্টররাও ছিল। তারা যখন দেখে যে একটা গভর্নমেন্ট একটা পলিসি নিয়েছিল সেই অনুযায়ী করতেছিল, পরের গভর্নমেন্ট এসে এটা বাতিল করলো, ও কি আর পরে আসবে? আর কনসিস্টেন্সি নাই সেই বিনা একটা জিনিস তো মানে ইনভেস্টরদের জন্য তো আসলে স্টেবিলিটি কনসিস্টেন্সি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার বিনিয়োগ রক্ষা করার জন্য। অরুণ কর্মকার, শেষ করার আগে সবচেয়ে একটা কোশ্চিন করব যে আসলে বাংলাদেশের দীর্ঘমেয়াদে এনার্জি সিকিউরিটি, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কি হতে পারে বলে আপনি মনে করেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমাদের দেশের নিজস্ব জ্বালানি সম্পদের অনুসন্ধান, আহরণ, এটা বাড়ানো। এবং সেইটা করার জন্য প্রথমে দরকার একটা রিসোর্স অ্যাসেসমেন্ট করা। এইটা আমার কোন জায়গায় কত আমার আছে, এটা তো একেবারে পুরোপুরি জানা যায় না, 100% সঠিক হিসাব তো পাওয়া যায় না। কিন্তু আপনি যদি 3D স্টাডি করেন, 2D 3D স্টাডি করলে গ্যাস আপনি কতটুক পাইতে পারেন আছে কিন্তু স্টাডি। আমেরিকান জিওলজিক্যাল সার্ভে ইউএসজিএস তারা এখানে স্টাডি করছে আমাদের পেট্রোবাংলার সাথে, নরওয়েজিয়ানরা করছে, কেমন আলাদা আলাদা স্টাডি করছে। তাদের স্টাডিগুলি আমাদের কাছে আছে, ম্যাপ আছে কোথায় 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 আমাদের সম্ভাবনা। তা আপনি আবার একটা সারা বাংলাদেশে করেন। এবং আরেকটা জিনিস আপনি দেখেন যে আমাদের এখন পর্যন্ত যে গ্যাস আমাদের আবিষ্কার হয়েছে, বাংলাদেশ ভূখণ্ডটা ধরলে আমাদের এখানে গ্যাস এই মানে হাইড্রোকার্বনের জন্য 2টা বেসিন এখানে ভাগ করা হয়। 2টা বেসিনে আমাদের দেশটা বিভক্ত, একটাকে বলে সুরমা বেসিন আর একটাকে বলে বেঙ্গল বেসিন। তা আমাদের এই যে ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা, তারপরে এইখান থেকে শুরু করে এই দিকে যে গ্যাস ক্ষেত্রগুলি বড় বড় এখন পর্যন্ত আবিষ্কৃত হয়েছে সবগুলি হলো সুরমা বেসিনে। বেঙ্গল বেসিনে শুধু ভোলা। এবং আমাদের এখানে জিওলজিস্টরা, জিও সায়েন্টিস্টরা তারা বলে যে আমাদের সুরমা বেসিনে যত গ্যাস আবিষ্কৃত হয়েছে এবং আরও যা আছে, বেঙ্গল বেসিনে তার চেয়ে বেশি আছে। বেঙ্গল বেসিন কিন্তু ওখানে সমুদ্র থেকে শুরু করে ওই ভোলা অঞ্চল থেকে শুরু করে শরীয়তপুর এদিকে ধইয়া আপনি বহু এলাকা জুড়ে, এবং এটা সবটাই গ্যাস সমৃদ্ধ। সেটার প্রমাণ হইল ভোলা দ্বীপ। ভোলা দ্বীপেই আপনি যেখানেই করতেছেন, এখন পর্যন্ত 5টা জায়গায় করা হয়েছে, 3টা গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয়েছে। কেমন 3টা জায়গায় স্টাডি করে যাওয়া হয়েছিল, 3টাই আবিষ্কৃত হয়েছে। এবং সেখানে গ্যাসের প্রেশার বেশি, কোয়ালিটি ভালো। কেমন এই মেঘনা নদীর নিচেও গ্যাস আছে, মেঘনা নদী বক্ষে যেমন সমুদ্র তলদেশে আছে ওই রকম নদীর তলদেশে। তো এটা যদি আপনি অনুসন্ধান না করেন আপনি কিভাবে পাবেন? আপনার প্রথম হলো একটা অ্যাসেসমেন্ট করতে হবে, আমরা পারবো না, এটা আমাদের ক্যাপাসিটি নাই, আমরা সেইভাবে আমাদের প্রতিষ্ঠান তৈরি করতে পারি নাই, এই জন্য আপনার বিদেশি সহায়তা নিতে হবে। নিজেদের গ্যাস সম্পদ, নিজেদের জ্বালানি সম্পদের যদি আহরণ করা না যায়, একই সাথে আপনি কয়লাটাও কতটুকু কীভাবে ব্যবহার করবেন করেন। একটা তো বড় প্রক্রিয়া তো করতেছেন, যাই হোক 300-400 মেগাওয়াট বিদ্যুৎ তো করতেছেন টানা হেঁচড়া করে করে করে, আরও কিছু করেন তাইলে। অরুণদা, তাহলে আপনি যেটা বলছেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজেদের সম্পদ অ্যাসেস করা, নিজেদের সম্পদ আহরণ করা, এবং কি পরিমাণ আছে সব মিলিয়ে আসলে নিজেদের খনিজ সম্পদের উপর জোর দেওয়াই যে কোনো দেশের জন্য, জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই, সবার জন্যই। কারণ আমাদের 2টা দুর্বলতা,
একটা হইলো যে আমাদের টাকা নাই, টাকা মানে ডলার, যথেষ্ট ডলার নাই, আর ডলার যথেষ্ট হাতে আসলেও বাজারে কখন কি বাজারে কখন অনিশ্চয়তা কি সৃষ্টি হবে, হবে সারা আমরা জানি বিশ্বে না। কোথায় কি হবে সেটা আমরা আমাদের কেউ হাতে জানি নাই, না। সেটা আমাদের হাতে নাই। সেটাই নিয়ে অরুণ কর্মকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যেরকমটি শুনছিলেন, বাংলাদেশে যথেষ্ট পরিমাণ তেলের মজুদ এখনও আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, যুদ্ধ দীর্ঘায়িত হলে তারপরে কি হবে সেটা দেখার বিষয়। কিন্তু অরুণ কর্মকার যেরকম বলছিলেন যে সবচেয়ে বড় সংকটটা হবে হলো আসলে গ্যাসের ক্ষেত্রে, এলএনজির ক্ষেত্রে। আর যেরকম দেখছেন দর্শক, যে দীর্ঘমেয়াদে আসলে আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে বাংলাদেশকে আসলে নিজের সম্পদের উপরই ভরসা করতে হবে, সেদিকে মনোযোগ দিতে হবে। আপনি কি ভাবছেন আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে জানান, কারণ আমরা চাই কথা চলুক।